এই পর্বে থাকছে উফিজি আর্ট গ্যালারি ও ডেভিডের ভাস্কর্য। উফিজি আর্ট গ্যালারি পৃথিবীর শ্রেষ্ঠ 3টে আর্ট গ্যালারির অন্যতম। এখানে রেনেসাঁস মাস্টারদের অসংখ্য ছবি রয়েছে। কতজনের নাম বলবো: লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, বাত্তিচেল্লি, কারভাজিও, রাফায়েল, টিটিয়ান, তিনতোরেত্তো, জিওত্তো, ফ্রান্সেস্কা, লিপ্পি, মন্টেগনা, এরম অসংখ্য। আর থাকছে মাইকেল অ্যাঞ্জেলোর অমর সৃষ্টি ডেভিড, যার পরিচয়ের দরকার নেই। চলেছি উফিজি আর্ট গ্যালারির দিকে। ডেট আর টাইম স্লট অনুযায়ী আপনাকে ওখানে যেতে হবে, না হলে ওরা ঢুকতে দেবে না। তাই সেই টাইম মেনটেন করেই চলেছি উফিজি আর্ট গ্যালারি। পৃথিবীর শ্রেষ্ঠ 3টে আর্ট গ্যালারির অন্যতম এই উফিজি আর্ট গ্যালারি। আমার টিকিট অ্যাডভান্সড আগেই কাটা আছে। চলে এসেছি পিয়াজা ডেল সিগনোরা, বাদিকে পালাজো ভ্যাচিও অর্থাৎ কমিউনিটি সেন্টার। আর ওই যে বাদিকে ডেভিডের রেপ্লিকাটা দেখতে পাচ্ছেন, 300 বছর ধরে ডেভিড ওখানেই ছিল। পরবর্তীকালে ডেভিডকে রক্ষণাবেক্ষণের জন্য একাডেমিয়া বিল্ডিং এ স্থানান্তরিত করা হয়। আর ঠিক তার পাশেই হচ্ছে উফিজি আর্ট গ্যালারি। সামনে রেনেসাঁস মাস্টারদের মূর্তি রয়েছে। এরা শুধুমাত্র আর্ট নয়, বিজ্ঞান, সাহিত্য, এইসব ফিল্ডেও যে সমস্ত রেনেসাঁসের মাস্টাররা ছিলেন তাদের মূর্তিও রয়েছে। যেমন দান্তে অ্যালিঘিরি, গ্যালিলিও গ্যালিলি। আর আর্টিস্টদের মূর্তি তো রয়েছেই, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, বাত্তিচেল্লি ইত্যাদি। এন্ট্রান্স গেট সামনের দিকে, আমাকে আরো এগোতে হবে। বাদিকে জিওত্তোর মূর্তি। জিওত্তো, দান্তে এরাই শুরু করেছিল রেনেসাঁসের ভাবধারা। বাদিকে দোনাতেল্লো, নামকরা আর্টিস্ট দোনাতেল্লো, এই যে দেখুন। এরপরের ভাস্কর্যটা হচ্ছে অ্যালবার্তো। আমি নাম শুনিনি, হয়তো রেনেসাঁসের বিরাট মাস্টার হবে কেউ একজন। এটা তো ফেমাস লিওনার্দো দা ভিঞ্চির মূর্তি রয়েছে। এই যে দেখুন, লিওনার্দো দা ভিঞ্চি সবচেয়ে ফেমাস, যিনি মোনালিসা, লাস্ট সাপার এবং অসংখ্য বিখ্যাত ছবি এঁকেছেন সেই সময়। এই হচ্ছে দান্তে অ্যালিঘিরি, ফেমাস পোয়েট। আর ইনি হচ্ছেন মাচিয়াভেল্লি, নামকরা আর্টিস্ট, অত্যন্ত নামকরা আর্টিস্ট। আর এই হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, বিখ্যাত সায়েন্টিস্ট, বাদিকে। অর্থাৎ রেনেসাঁসের সব ফিল্ডের মাস্টারদেরই মূর্তি রয়েছে এখানে। জিওত্তো, তার পাশের দরজা দিয়ে ঢুকতে হবে। এই যে ঢুকে পড়েছি, টিকিট দেখিয়ে ব্যাগ সার্চ করে তারপরে ঢুকতে হলো। ছবি তোলা যাবে, কিন্তু ফ্ল্যাশ ইউজ করা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্ল্যাশ। এই যে দেখুন, ভেতরে ঢুকে পড়েছি। এই হচ্ছে মেন গেট। এই যে ঢুকেই একটা বিরাট পোর্টিকো টাইপের বারান্দা, সামনে অসংখ্য মূর্তি রয়েছে, সুন্দর সুন্দর মূর্তি। ওপরে অনেক আর্টিস্টদের ছোট ছোট ফ্রেমে বাঁধানো ছবি রয়েছে। ছাদটাও ভীষণ সুন্দরভাবে কারুকার্য করা। আর বাদিকে রয়েছে ঘর, যেখানে সমস্ত নামকরা ছবিগুলো টানানো রয়েছে। এই যে দেখুন, এই বাদিকের ঘরগুলোতেই সমস্ত ছবিগুলো টানানো রয়েছে। অসংখ্য ঘর রয়েছে, শুনেছি নাকি 100 খানেক ঘর রয়েছে।
এই হচ্ছে জিওত্তো, অর্থাৎ রেনেসিয়েন্সের শুরু যারা করেছিলেন তাদের অন্যতম, অ্যালং উইথ দান্তে। পরবর্তীকালে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং আরো অসংখ্য আর্টিস্ট এটাকে এগিয়ে নিয়ে যান। এই যে দেখুন জিওত্তোর আঁকা ছবি। তখনকার ছবি অন্যরকম ছিল, সেই 1300-1400 সালের ছবি এগুলো, প্রায় 600-700 বছরের পুরনো। অনেকটা 3D আর্ট দেওয়ার চেষ্টা ছিল, সেটা দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে অ্যাঞ্জেলো গাড্ডি, ওই সময়কারই আর্টিস্ট। এই যে দেখুন লেখা রয়েছে এবং ছবির ডেসক্রিপশনও দেওয়া রয়েছে। এটা ফ্যাব্রিয়ানো 1456। কি অসাধারণ ছবি! ছবির মধ্যে আবার সোনার জল করা আছে, ঝকঝক করছে ছবি। ফ্রেমগুলো অন্যরকম কারুকাজ করা। এই যে বর্তমান যেরকম ফ্রেম, অর্থাৎ আয়তক্ষেত্র বা স্কোয়ার, তখনকার দিনের ছবির ফ্রেমগুলো অন্যরকম ছিল। ওপরটা কিরকম আলাদা প্যাটার্ন, সারা দেওয়াল জুড়ে অসংখ্য ছবি, সবই প্রায় 600-700 বছরের পুরনো। ছবির প্রত্যেকটা তলায় নাম এবং সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। এইটা হচ্ছে ফিলিপো লিপ্পি। এই যে দেখুন লেখা রয়েছে ফিলিপো লিপ্পি। অসাধারণ সমস্ত ছবি। ফ্রেমগুলো দেখুন, তখন অন্যরকম ছিল। ফিলিপো লিপ্পি। একটা ঘর থেকে বেরিয়ে আরেকটা ঘরের দিকে যাচ্ছি এই বারান্দা দিয়ে। বারান্দায় অসংখ্য মূর্তি রয়েছে, কোনোটা হাফ বাস্ট, কোনোটা ফুল লাইফ সাইজ মূর্তি, আর অসংখ্য ছোট ছোট ফ্রেমে আর্টিস্টদের ছবি রয়েছে, তাদের পরিচয় সামনে লেখা রয়েছে। এই যে দেখুন আরেকটা ঘরে ঢুকেছি, সারা ফ্রেম জুড়ে দারুণ দারুণ ছবি। এটা দেখুন লিওনার্দো দা ভিঞ্চির অত্যন্ত নামকরা ছবি। এইটাও দেখুন, এটা হচ্ছে অ্যানাউন্সিয়েশন বাত্তিচেল্লির, অত্যন্ত নামকরা ছবি এটা। এই ছবিটা বাত্তিচেল্লির আঁকা, অত্যন্ত সুন্দর ছবি। অসাধারণ ডিটেলের কাজ। উফিজি আর্ট গ্যালারির সবচেয়ে ফেমাস ছবির সামনে চলে এসেছি। এটা হচ্ছে স্যান্ডো বাত্তিচেল্লির আঁকা দ্য বার্থ অফ ভেনাস। এটা পৃথিবী বিখ্যাত ছবি, বাত্তিচেল্লির আঁকা দ্য বার্থ অফ ভেনাস। দুপাশে অসংখ্য ছবি। এইটাও বাত্তিচেল্লির আঁকা, মডার্না দ্য ম্যাগনিফিসেন্ট। দুর্দান্ত সব ছবি সাজানো রয়েছে দেওয়ালে দেওয়ালে, সবই মাস্টারপিস ছবি, নাম করা রেনেসিয়েন্স আর্টিস্টদের আঁকা ছবি। কোনটা ছেড়ে কোনটা দেখব? এই যে সামনে আরেকটা মাস্টারপিস ছবি, এই যে এইটা, এটা নাম করা লা প্রাইমাভেরা বাই স্যান্ড্রো বাত্তিচেল্লি। এটা অত্যন্ত নাম করা ছবি, বাত্তিচেল্লির আঁকা। সবাই দাঁড়িয়ে দেখছে ওখানে। আমি আর্ট বুঝি না, কিন্তু সৌন্দর্যটা সামান্য হলেও আমার চোখেও ধরা পড়ছে। এখানে ছোট ছোট মূর্তি রয়েছে এবং সেই মূর্তিগুলোর ডিটেলিং এর কাজও দুর্দান্ত। এই যে দেখুন কি দুর্দান্ত মার্বেলের মূর্তি, কিন্তু কি সুন্দর ডিটেলিং এর কাজ। এই যে দেখুন।
ছোট ছোট মার্বেলের মূর্তি। উফিজি কথাটার মানে হচ্ছে অফিস। এটা অরিজিনালি ক্যাসিমো ডি মেদিচি 1560 সালে তৈরি করেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়াল অফিস হিসেবে। আর্কিটেক্ট ছিলেন জিয়ার্জিও ভাসারি, যিনি ওই সিক্রেট রাস্তাটা তৈরি করেছিলেন। চলে এসেছি ট্রিবিউনা রুমের কাছে, অর্থাৎ একটা অক্টাগোনাল রুম, যেখানে মেদিচিদের সবচেয়ে দামি দামি সংগ্রহগুলোকে রাখা রয়েছে। এই দেখুন, অক্টাগোনাল রুম। আর এখানে যে মূর্তিগুলো রাখা রয়েছে সেগুলো মেনলি গ্রিক সভ্যতায় ছিল, ধ্বংস হয়ে গেছে, সেগুলোকেই মার্বেলে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীকালে মেদিচিদের সংগ্রহে আসে এবং সেগুলোকে এইখানে রাখা রয়েছে। এটা দেখুন, ব্লেড শার্পনার, একজন সার্ভেন্ট অর স্লেভ ছুরিতে শান দিচ্ছে, কি অসাধারণ। আর এইটা হচ্ছে ফেমাস উফিজি রেসলার্স, এক্সকুইজিট রেসলিং, প্রত্যেকটা পেশি পর্যন্ত প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। আর এই বাচ্চাটাকে দেখুন, অনেকটা আমাদের কৃষ্ণের গোপালের মতো, কি সুন্দর দেখতে। ব্লেড শার্পনার সম্ভবত খ্রিস্টের জন্মের 100 বছর আগে তৈরি হয়েছিল ব্রোঞ্জে, পরে ধ্বংস হয়ে যায়, তারপরে মার্বেলে তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর। এটা নিকোলাস ফরম্যান্টের 1400 খ্রিস্টাব্দের। আর এটা আদম আর ইভ, এটা একজন জার্মান শিল্পীর আঁকা ছবি। ওইরকম সময়েরই রেনেসাঁসের আমলেই জার্মান শিল্পীর আঁকা ছবি, আদম আর ইভ। মেদিচি হেয়ারেস আনা ম্যারিয়া লুইসা সমস্ত কিছু দান করে যান 1743 সালে। শুধু কন্ডিশন ছিল কোনো আর্ট যেন ফ্লোরেন্সের বাইরে না যায়। এই যে দেখুন, উফিজির জানলা দিয়ে অর্নো রিভার, ওই যে ফ্লোরেন্সের সাউথ জায়গাটা দেখা যাচ্ছে। আর এই যে উফিজি আর্ট গ্যালারি, পৃথিবীর শ্রেষ্ঠ আর্ট গ্যালারি বললেও অত্যুক্তি হয় না। পৃথিবীর সবচেয়ে পুরনো আর্ট গ্যালারি তো বটেই। মেদিচি ফ্যামিলির যাবতীয় কালেকশন দিয়েই উফিজি, অর্থাৎ এই অফিস বিল্ডিংটাকে আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়, যেটা আজকের এই বিখ্যাত উফিজি আর্ট গ্যালারি। এই মূর্তিটা দেখুন, কি সুন্দর, যেমন তার ভঙ্গি, চলার ধরন এক্সেপশনাল, ডিটেলিং এর কাজ অদ্ভুত সুন্দর, সব মার্বেলের মূর্তি। আর এই যে দেখুন, উফিজির জানলা দিয়ে পালাজো ভ্যাচিওর মিনার, আর ওই যে দূরে দুয়োমোর রেড রুফ ডোমটা দেখা যাচ্ছে। আর এই উফিজি আর্ট গ্যালারির বারান্দা, দারুণ সুন্দর। অদ্ভুত সুন্দর শ্বেত পাথরের মূর্তি, দুদিকে পোর্টিকোর পাশে দাঁড় করানো রয়েছে। আর ঘরগুলোতে অসংখ্য সব মাস্টারপিস, প্রায় 100টার মতো ঘর রয়েছে শুনতে পেলাম। লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের কাছেই ভিনসি বলে একটা ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন। এই কারণে তার নাম লিওনার্দো দা ভিনসি, অর্থাৎ ভিনসির লিওনার্দো। উনি পড়াশোনা খুব কমই শিখেছেন, মেনলি সেলফ টট, নিজেই শিখেছেন, এবং উনি লেফটি ছিলেন। আর শুনেছি নাকি উনি এক একটা ছবি আঁকতে অনেক সময় নিতেন। মোনালিসা আঁকতে নাকি সময় নিয়েছিলেন 5 বছর, আর লাস্ট সাপার আঁকতে 3 বছর। শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন মাইকেল অ্যাঞ্জেলো, 88 বছর। উনি প্রথম জীবনে নাকি আর্ট ফ্রড করতেন, অর্থাৎ পুরনো টাইপের মূর্তি ঠূর্তি বানিয়ে সেটাকে অ্যান্টিক বলে বিক্রি করে দিতেন। এরকমই একজন কার্ডিনালকে বিক্রি করে দিয়েছিলেন একটা স্ট্যাচু, এবং সেই কার্ডিনাল এতই ইমপ্রেসড হয়েছিলেন যে পরবর্তীকালে উনি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় ওনাকে ডেকে পাঠান
এবং তারপরেই সেই ফেমাস সৃষ্টি পিয়েতা, সেটা সম্ভব হলে আপনাদের দেখাবো। এমনকি সিস্টিন চ্যাপেলের যে রুফের ডেকোরেশনের কাজ, সেটা মাইকেল অ্যাঞ্জেলো প্রথমে করতে চাননি, কিন্তু অন্যান্য শিল্পী যারা, তারা জোর করে তার কাঁধে এই দায়িত্ব চাপিয়ে দিয়েছিলেন এবং তারা ভেবেছিলেন যে মাইকেল অ্যাঞ্জেলো এই দায়িত্বে ফেল করবে, কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো কি অসাধারণ সৃষ্টি করে গেছে, সম্ভব হলে সেটাও আপনাদের দেখাবো। এটা কসিমোর আঁকা ছবি, মাঝখানে একটা দৈত্যাকৃতি জানোয়ারকে দেখা যাচ্ছে। রেনেসাঁস আর্টিস্টদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান ছিলেন মোস্ট প্রবাবলি রাফায়েল। তিনি খুব অল্প দিন বেঁচে ছিলেন, অনলি 39 ইয়ার্স, এবং তার শেষ ইচ্ছা অনুসারে তাকে সমাধিস্থ করা হয়েছিল প্যান্থিয়ান, রোমে। এখনো ওনার সমাধি ওইখানে প্যান্থিয়ানে গেলে দেখতে পাওয়া যায়। আর বত্তিচেল্লি মাইকেল অ্যাঞ্জেলোর পরবর্তীতে এসেছিলেন, উনিও অসাধারণ সমস্ত ছবি এঁকে গেছে। বিশেষ করে যেমন এইটা দেখুন, এটাও বত্তিচেল্লির আঁকা ছবি, এবং এর পরের ডান দিকের যে ছবিটা, এই ছবিটাও বত্তিচেল্লির আঁকা ছবি। বিশাল বড় মাপের শিল্পী ছিলেন এই বত্তিচেল্লি। এই যে দেখুন, আবার বেরিয়ে এসেছি বারান্দায়, আবার হাঁটতে হাঁটতে চলেছি আরেকটা ঘরের উদ্দেশ্যে। এবারে যাব লিওনার্দো দা ভিঞ্চির ঘরটায়। সেখানে লিওনার্দো দা ভিঞ্চির অনেক ছবি আছে। এই যে বাদিকের ঘরটা, ওটাই হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির ঘর। এই যে দেখুন, লেখা রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি। এই যে দেখুন, এটা ওনার ফেমাস ছবি একটা, ব্যাপটিজম অফ ক্রাইস্ট বাই লিওনার্দো দা ভিঞ্চি। দেখুন, নাম করা ছবি। এরপরে এই ছবিটাও ওনার নাম করা ছবি, অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি বাই লিওনার্দো দা ভিঞ্চি। দুর্দান্ত ছবি এটা। এটাও ওনার বিখ্যাত ছবি, অ্যানাউন্সিয়েশন। এখানে কতগুলো ভাস্কর্য রয়েছে, দেখুন, দুর্দান্ত ভাস্কর্য। অনেক ভাস্কর্য এতই পুরনো যে মার্বেল হলুদ হয়ে গেছে, সবই মার্বেলের। দেখুন, ডিটেলিং এর কাজ অসাধারণ। বিশেষ করে চুল, দাড়ি বা ওই রোবগুলোর কাজ অসাধারণ। এই দেখুন, রাফায়েল। রাফায়েল হচ্ছে সবচেয়ে প্রতিভাবান। আর এই হচ্ছে একটা রেয়ার ছবি, মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলো ছবি খুবই কম এঁকেছেন, মেনলি ভাস্কর্য। এটা হচ্ছে রাফায়েলের ছবি। অসাধারণ সুন্দর ছবি। রাফায়েল অসম্ভব প্রতিভাবান ছিলেন, অল্প বয়সে মারা গেছে। আবার বেরিয়ে পড়েছি আবার আরেকটা ঘর, এসে পড়েছি নিওবে হলে। নিওবে হচ্ছে একটা গ্রিক মিথ। নিওবে তার ছেলে মেয়েদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করতেন, কিন্তু তার ছেলে মেয়েরা ভগবানের কোপে পড়েন এবং একের পর এক মৃত্যুবরণ করেন ভগবানের কোপে। তারই বিভিন্ন উপাখ্যান এখানে ডিপিক্ট করা হয়েছিল।
সেই গ্রিক এবং রোমান আমলে, সেই মূর্তিগুলোই এইখানে রয়েছে নিয়োগে হল। এই যে দেখুন, সিলিংটাও ভীষণ সুন্দর, সবই শ্বেত পাথরের মূর্তি। ওনার ছেলেমেয়েরা নাকি গডেস লিটোর কোপে পড়েন এবং অ্যাপোলো এবং আর্তেমিস দ্বারা মৃত্যুবরণ করে। এটা একটা গ্রিক মাইথোলজির উপাখ্যান, সেটাকেই ডেপিক্ট করা আছে এবং সেটা তখনকার দিনেই করা হয়েছিল। সেই মূর্তিগুলো এখানে রাখা রয়েছে। আবার একটা ঘরে ঢুকে পড়েছি, আবার সুন্দর সুন্দর ছবি। রেনেসিয়েন্স আর্টিস্টদের মধ্যে তিনতোরেত্তো নাকি সবচেয়ে ফাস্ট ছবি আঁকতেন। উনি ভেনিসিয়ান মাস্টার্স ছিলেন, লাইক টিটিয়ান, ভারেসি ইত্যাদি, এবং উনি টিটিয়ানের ছাত্র হয়ে ঢুকেছিলেন, কিন্তু টিটিয়ান ওনাকে 10 দিন দেখার পরেই ওখান থেকে সরিয়ে দেন, কেননা তিনি তার প্রতিভা বুঝে ভেবেছিলেন তার কম্পিটিটর হতে পারে। সার্থর আঁকা ছবি, ইনিও একজন রেনেসিয়েন্সের মাস্টার। এই যে দেখুন, জানলা থেকে ওই যে ভার্সারি করিডোর, যেটা সিক্রেট রোড, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আবার চলে এসেছি ট্রিবুনা হলের একটা দরজার সামনে। এখান থেকে ওই যে গডেস অব লাভ অ্যাফ্রোডাইট সবচেয়ে সুন্দর দেখায়। 5 ফুট লম্বা এই মূর্তিটা জল থেকে ওঠার পরেই তিনি সচেতন হয়ে পড়েন তার নগ্ন দেহ জন্য, এবং হাত দিয়ে তার ব্রেস্ট এবং পিউবিক এরিয়াকে আঁকার চেষ্টা করছেন 2 হাত দিয়ে। অরিজিনাল মূর্তিটা তৈরি করেছিলেন প্র্যাক্সিটিলিস ব্রোঞ্জে, সেটা আর এখন পাওয়া যায় না। মার্বেল কপি তৈরি করেছিলেন সিলিমিনিস এথেন্সে, সেটাই এখন এইখানে আছে। আবার ওই বারান্দায় বেরিয়ে এসেছি। এখানে একটা বারান্দাতেই খুব সুন্দর মূর্তি রয়েছে। এই যে দেখুন, চলে এসেছি হারকিউলিস আর নেসাসের যুদ্ধরত মূর্তির সামনে। গিয়াম বোলোগনার অসাধারণ ভাস্কর্য। ঘুরতে ঘুরতে চলে এসেছি উফিজি টেরেসে। এখানে একটা রিফ্রেশমেন্টের সুন্দর জায়গা আছে, পাশেই হচ্ছে পালাজো ভ্যাচিও, আর ওইদিকে ডোম দেখা যাচ্ছে, দুয়োমোর। সুন্দর জায়গা, উফিজি আর্ট গ্যালারি। এটা চলে এলাম বোক্কাচিও। বোক্কাচিও একজন রিনাউন্ড রেনেসিয়েন্ট আর্টিস্ট, তার ছবি। বোক্কাচিওর অনেক ছবি ইয়াজালে সিগনোরায় বনফায়ার অফ দ্য ভ্যানিটিসে জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। সেটা 1496 সালের ঘটনা। এগুলো সব বোক্কাচিওর আঁকাই ছবি, দুর্দান্ত ছবি। এবার চলে এলাম একটা অসাধারণ ভাস্কর্যের সামনে, সেটা হচ্ছে বার্নিনি, বিশ্ববিখ্যাত রেনেসিয়েন্সের ভাস্কর ছিলেন তিনি। এই যে দেখুন, রোমের যে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, তার মেন আর্কিটেক্টর তিনিই ছিলেন, এবং তার বিখ্যাত সমস্ত কাজ রয়েছে সেই ব্যাসিলিকায়। সম্ভব হলে আপনাদের দেখাবো। এই ভাস্কর্যটা শুধু একবার দেখুন, কি অসাধারণ পায়ের ভঙ্গি, তার পায়ের পেশির কারুকাজ এক্সেপশনাল। বার্নিনির অসাধারণ কাজ রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। দেখুন চেহারার সমস্ত মাসেলের ভঙ্গিগুলো কি অসাধারণ ফুটিয়েছে মার্বেলের ওপরে, ভাবতেই অবাক হতে হয়। মার্বেলটা ওনার হাতে যেন মাটির মতোই নরম মনে হয়। এই চলে এলাম তিনতোরেতর যিশুর, সত্যজিৎ রায়ের বইয়ের তিনতোরেত্তর ছবির কাছে। দেখুন ছবিতে কি অসাধারণ এনার্জি আর গতি। তিনতোরে ইটালিয়ান শব্দ, মানে হচ্ছে ড্রায়ার। তার ছেলে বলে লিটল ড্রায়ার, অর্থাৎ তিনতোরেত্তো। অত্যন্ত হাম্বল অরিজিন থেকে উঠেছিলেন এবং বিশাল উচ্চতায় উঠেছিলেন এই তিনতোরেত্তো। ভেনিসিয়ান ছিলেন, নিজের জীবনে কখনো ভেনিসের বাইরে বেরোননি। এই ছবিটাও ভীষণ সুন্দর ছবি, দ্য স্প্যানিয়ার্ড।
বাই মারিয়া ক্রিসপি। একটা স্পেনের রান্নাঘরে রান্না করার ছবি। লাইট অ্যান্ড শেডের খেলাটা অপূর্ব। আর এইটা হচ্ছে রুবেনের স্টুডিওর ভেতরের ছবিটা, এঁকেছেন বেলুর। এটা রুবেনের স্টুডিওর ভেতরটা। অসংখ্য ছবি সারা দেওয়াল জুড়ে, এবং প্রত্যেকটা ছবি খুব সুন্দর, অসাধারণ। এইখানে দেখুন পোর্ট্রেট স্টাডি করা হয়েছে, দুর্দান্ত। বিশেষ করে ডান দিকের ছবিটা দেখুন, এটা ফ্রান্সিসকো হেইজের আঁকা ছবি। দেখুন কি সুন্দর, ফ্রান্সিসকো হেইজ, অসাধারণ পোর্ট্রেট স্টাডি। এগুলো সবই ফ্রান্সিসকো হেইজের আঁকা ছবি। তিনতরের তো অত্যন্ত ফাস্ট ছবি আঁকতেন যা জানা যায়, এবং তার জন্য অনেকে ওনাকে সমালোচনাও করতেন। কিন্তু ওনার ছবির মধ্যে অসম্ভব গতি আর এনার্জি ছিল, এবং সেটাই ওনার স্টাইল ছিল। কিন্তু পার্সোনাল জীবনে তিনি অত্যন্ত ডিসিপ্লিন লাইফ লিড করতেন। 1966 সালের ভয়ঙ্কর বন্যায় ফ্লোরেন্স জলে ডুবে গিয়েছিল, এবং এই উফিজি আর্ট গ্যালারির প্রচুর ছবি জলের কাদায় ডুবে গিয়েছিল। তখন সারা বিশ্ব থেকে ভলেন্টিয়ার্স ইউনেস্কোর আন্ডারে এসে এই ছবিগুলিকে উদ্ধার করে, কাদা সরিয়ে, মাটি সরিয়ে এই ছবিগুলিকে উদ্ধার করে, যাদেরকে মাড অ্যাঞ্জেলস বলা হতো। এবং এই মানুষের সৃষ্টি যে অদ্ভুত এই নিদর্শন, তার রক্ষাকর্তা হিসেবে তাদেরকে মানুষ স্মরণ করে। তাই এই ছবিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে আরেকটা ঘরে ঢুকে পড়েছি। এটা বিখ্যাত কারভাজিও। কারভাজিও রেনেসাঁসের একজন মাস্টার, নামকরা। তার ছবি এগুলো দেখুন, দুর্দান্ত ছবি। এবং তার বিখ্যাত ছবি হচ্ছে এই ছবিটা এখানে রয়েছে। এটা হচ্ছে বাচ্চুস, গড অফ ওয়াইন। হি ইজ এ জোভিয়াল ফিগার, এবং সেটা ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন কি সুন্দর এঁকেছে ছবিটা, বাই কারভাজিও। এইবারে উচ্চিতা অর্থাৎ এক্সিট গেট। এইবারে আমি বেরিয়ে যাব উফিজি আর্ট গ্যালারি থেকে। এই যে এক্সিট, হাঁটতে হাঁটতে চলেছি, বেরিয়ে যাব। এবারে আমাকে যেতে হবে অ্যাকাডেমিয়াতে, মাইকেল অ্যাঞ্জেলোর অমর ভাস্কর্য ডেভিড দেখার জন্য। তার টিকিটও আমার আগে থেকেই কাটা আছে, এবং টাইমও প্রায় হয়ে এসছে। তাই হাঁটতে হাঁটতে চললাম অ্যাকাডেমিয়ার উদ্দেশ্যে, কেননা সঠিক টাইমে ওখানে যেতে হবে, না হলে আবার ঢুকতে দেবে না। তাই হাঁটতে হাঁটতে চলেছি গুগল ম্যাপ দেখে। এই চলে এসেছি অ্যাকাডেমিয়ার কাছাকাছি। এই যে দেখুন ঢুকে পড়েছি অ্যাকাডেমিয়া, ঢুকে পড়েছি অ্যাকাডেমিয়ায়। আর এই সামনেই দেখুন দূরে সেই পৃথিবী বিখ্যাত ভাস্কর্য ডেভিড, মাইকেল অ্যাঞ্জেলোর অমর সৃষ্টি। 17 ফিট লম্বা, 6 টন ভারী একটা কারাইরা মার্বেলের তৈরি মূর্তি। বিশাল পাথর অ্যাবান্ডান্ড অবস্থায় পড়েছিল ডুওমোর সামনে। মাইকেল অ্যাঞ্জেলোর আগেও অনেকে চেষ্টা করেছিল ওই পাথর থেকে কিছু বানাতে, কিন্তু পাথরটা এতই শক্ত ছিল যে মূর্তি বানানোর উপযুক্ত ছিল না। তাই অনেকেই চেষ্টা করে শেষ পর্যন্ত ওটা অ্যাবান্ডান্ড অবস্থায় রেখে দিয়েছিল। মাইকেল অ্যাঞ্জেলো সেই পাথরটা নিয়ে এসে সেটা থেকে কেটে এই মূর্তিটা বানিয়েছে। মানুষের ওপর ঈশ্বর ভর না করলে এরকম মূর্তি পাথর থেকে বানানো অসম্ভব। শুধু একবার দেখুন মূর্তিটা, দাঁড়ানোর ভঙ্গি অসাধারণ। আমরা তো সবাই জানি ডেভিড আর গলিয়াথের সেই গল্প, যেখানে গলিয়াথ নামের বিশাল জায়েন্টিক একজন যোদ্ধাকে ডেভিড নামের বাচ্চা একটা ছেলে হারিয়ে দিয়েছিল।
শুধু একটা ঢিল মেরে। ওই যে হাতে ঢিলটা ধরা রয়েছে। অনেকে ডেভিডের ছবি যুদ্ধের পরে এঁকেছেন বা ভাস্কর্য করেছেন, কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো যুদ্ধের ঠিক আগের মুহূর্তে ডেভিডের মূর্তিটা বানিয়েছেন। ওর হাতের টেনশন, দাঁড়ানোর ভঙ্গি থেকে সেটা পরিষ্কার, এমনকি চোখের কনসেন্ট্রেশন অসাধারণ। আমি চতুর্দিক দিয়ে মূর্তিটা দেখলাম, কোথাও কোনো ফ্লজ নেই। এত অসাধারণ মূর্তি তৈরি করেছেন একটা পাথর থেকে। মানুষের ভেতরে ঈশ্বরের ক্ষমতা না জন্মালে এ ধরনের মূর্তি করা সম্ভব না। জানি না কিভাবে এই মূর্তিটা উনি তৈরি করেছেন। আমাদের এখানে কলকাতায় ডেভিডের একটা রেপ্লিকা এসেছিল সাদার্ন অ্যাভিনিউতে, যেখানে বিড়লা আর্ট মিউজিয়াম আছে ওইখানে। বৃষ্টির মধ্যেও ওখানে 2 কিলোমিটার লাইন পড়ে গেছিল। বহুদিন আগের ঘটনা। আর এটা হচ্ছে অরিজিনাল ডেভিডের মূর্তি। শুধু দেখুন একবার, পাথরের ওপর কাজ করা। একটা পাথরকে ছিনি দিয়ে কেটে কেটে এইরকম একটা মূর্তি বানানো হয়েছে। আর এই মূর্তিটা শুধু কিন্তু একটা ভাস্কর্য নয়, একটা অপরূপ সৃষ্টি নয়। এই মূর্তিটা হচ্ছে রেনেসাঁসের প্রতীক। একটা সাধারণ মানুষ তার নিজ গুণে এবং বুদ্ধিতে যে আকাশ ছুঁতে পারে, তারই প্রতীক এটা। এবং এটাই তো রেনেসাঁস, মানুষের কাছে, মানুষের মাটিতে নেমে আসার আর্টই তো রেনেসাঁস আর্ট। এখানে অনেক বড় বড় মাপের ছবিও রয়েছে এবং প্রচুর ছোট ছোট ভাস্কর্যও রয়েছে। দেখুন, অসংখ্য ছোট ছোট ভাস্কর্য রয়েছে। কিন্তু এখানে লোক মেনলি আসে ওই একটা ভাস্কর্য দেখার জন্য, এবং সেটা হচ্ছে ডেভিড। দেখুন, সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে। দু একটা ভাস্কর্য আমার দেখে মনে হলো প্লাস্টার অফ প্যারিসের তৈরি, জানি না। এই যে দেখুন, ছোট ছোট হাফ বাস্ট মূর্তি, ভীষণ সুন্দর, ছোট্টর মধ্যেও ভীষণ সুন্দর। আমাদের যেমন কৃষ্ণনগরের মাটির পুতুল ছোটর মধ্যে ভীষণ কারুকার্য করা, অনেকটা সেই রকম, কিন্তু এগুলো বেশিরভাগই মার্বেলের তৈরি। কিছু কিছু আমার দেখে মনে হলো যেন প্লাস্টার অফ প্যারিসের তৈরি হলেও হতে পারে। এই যে দেখুন, এই মূর্তিটা পিয়াজা ডেল সিগনোরা সেখানে রয়েছে, তার একটা রেপ্লিকা। আর এইখানে মিউজিক ইনস্ট্রুমেন্টের একটা সংগ্রহ রয়েছে। পরের দিন খুব ভোরে বেরিয়ে পড়লাম। আমার সকাল 8টায় ট্রেন টু পিসা। তাই আবার হাঁটতে হাঁটতে চলেছি ফ্লোরেন্স সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য। ফ্লোরেন্সের রাস্তা দিয়ে চলেছি হাঁটতে হাঁটতে। প্রায় ঘন্টাখানেক লাগবে ট্রেন স্টেশনে পৌঁছাতে, কিন্তু আমি হেঁটেই যাব। আরেকবার ফ্লোরেন্সের রাস্তাঘাটগুলো দেখতে দেখতে চলেছি। এই দেখুন ওদের ট্রাম, কি সুন্দর ট্রাম। আমাদের মতোই ট্রাম লাইন, কিন্তু ট্রামগুলো ভারী সুন্দর। আমাদের ট্রামগুলোকেও এরকম করতে পারে। বাসও চলেছে সকালবেলা। ফ্লোরেন্সের এখনো সেভাবে ঘুম থেকে জেগে ওঠেনি। আমি চলেছি ট্রেন ধরার জন্য। এখন ঘড়িতে 6:30 7টা হবে। 8টায় আমার ট্রেন। এই হচ্ছে ফ্লোরেন্স রেলওয়ে স্টেশন। ওই যে হলুদ বাড়িটা, ওটাই। এখানে দেখুন ফটো তোলার জায়গা। ওখানে ঢুকে অটোমেটিক টিপলে অটোমেটিক ফটো প্রিন্ট হয়ে বেরিয়ে আসে। এই যে স্টেশন চত্বরটায় চলে এসেছি। এবারে ডিসপ্লে বোর্ডে আমাকে দেখতে হবে কখন আমার ট্রেন কোন স্টেশনে দিচ্ছে, কোন প্ল্যাটফর্মে দিচ্ছে। সেই প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে। এই যে দাঁড়িয়ে আছি 10 নম্বর প্ল্যাটফর্মটার সামনে, ওই ডিসপ্লে বোর্ডটা দেখছি। ডিসপ্লে বোর্ডে এখনো আমার ট্রেন দেয়নি।
ওই যে দেখুন 8 নম্বর প্ল্যাটফর্ম। এই আমার ট্রেন দিয়ে দিয়েছে, এখন চলেছি। দেখুন ঘড়িতে 7:45 বাজে। এই হচ্ছে আমার ট্রেন পিসা। প্রায় ঘন্টাখানেক লাগবে এখান থেকে পিসা। এই যে ট্রেনের ওপরে উঠে পড়েছি, বসে পড়েছি ট্রেন। পাশে আরেকটা ট্রেন। দেখুন এখানে ট্রেনে সাইকেল ওঠানোর জায়গা আছে, পাশে সাইকেল নিয়েও যাওয়া যায় ট্রেনে। ট্রেনগুলো ভারী সুন্দর। এই হচ্ছে আমার ট্রেন। এই যে দেখুন ওখানে ডিসপ্লেতে দেখায় কোন স্টেশন আসছে। এই যে দেখুন দেখাচ্ছে ট্রেন ইটালিয়া। ক্যামেরা রয়েছে, ক্যামেরাতে ট্রেনের ভেতরটাও দেখাচ্ছে। এই যে চলেছি ইটালির গ্রামের ভেতর দিয়ে, চারিদিকে সবুজের সমারোহ। দেখুন কি সুন্দর, উঁচু নিচু জায়গা। ফ্লোরেন্স, এটা টাস্কানি রিজিয়নের মধ্যে পড়ে, তাই এটা উঁচু নিচু জায়গা। আর এখানে বিখ্যাত হচ্ছে অলিভ অয়েল, তার সাথে গমের চাষ হয় আর আঙুরের চাষ হয়, এবং ওয়াইন এখানে বিখ্যাত। এই সবুজের সমারোহের ভেতর দিয়ে হু হু করে ট্রেন চলেছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পিসা। এই যে দেখুন ট্রেনের ভেতরটা, সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার জায়গা আছে। এই একটা স্টেশন, ডান দিকে সুন্দর স্টেশন। চলে গেল। এই যে দেখুন সবুজের প্রান্তর, সেখানে চাষ হয়েছে। এই যে পরের স্টেশনটাই পিসা, আমাকে নামতে হবে। ভিডিওটা না বাড়িয়ে এইখানেই শেষ করছি। এই যে দেখুন পিসা সেন্ট্রাল। পরবর্তী ভিডিওতে থাকবে ফেলে পড়া পিসা আর তার মাথায় আরোহণ।